নমস্কার। আজ পাঠ করতে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প দেনা পাওনা। আমার এই গল্প পাঠ কেমন লাগছে তা আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। 5 ছেলের পর যখন এক কন্যা জন্মালো তখন বাপ মায়ে অনেক আদর করে নাম রাখলো নিরুপমা। এই গোষ্ঠীতে এমন শৌখিন নাম ইতিপূর্বে কখনো শোনা যায় নাই। প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল। গণেশ, কার্তিক, পার্বতী তাহার উদাহরণ। এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলছে। তাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন, কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না। অবশেষে মস্ত এক রায়বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করে বার করেছেন। উক্ত রায়বাহাদুরের পৈতৃক বিষয় আশয় যদিও অনেক হ্রাস হয়ে এসেছে, কিন্তু বনেদি ঘর বটে। বরপক্ষ 10,000 টাকা পণ এবং বহু দান সামগ্রী চেয়ে বসল। রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করেই তাতেই সম্মত হলো। এমন পাত্র কোনো মতে হাতছাড়া করা যায় না। কিছুতেই টাকার জোগাড় আর হয় না। বাধা দিয়ে বিক্রয় করে অনেক চেষ্টাতেও 1,000-6,7 বাকি রইল। এদিকে বিবাহের দিন নিকট হয়ে আসছে। অবশেষে বিবাহের দিন উপস্থিত হলো। নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করেছিল, কিন্তু সময়কালে সে উপস্থিত হলো না। বিবাহ সভায় একটা তুমুল গোলযোগ বেঁধে গেল। রামসুন্দর আমাদের রায়বাহাদুরের হাতে পায়ে ধরে বলল, শুভ কার্য সম্পন্ন হইয়া যাক, আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দেব। রায়বাহাদুর বললেন, টাকা হাতে না পাইলে বর সভ্যস্ত করা যাইবে না। এই দুর্ঘটনায় অন্তঃপুরে একটা কান্না পড়ে গেল। এই গুরুতর বিপদের যে মূল কারণ, সে চেলি পরে, গহনা পরে, কপালে চন্দন লেপে, চুল করে বসে আছে। ভাবি শ্বশুরকুলের প্রতি যে তাহার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মেছে তাহা বলা যায় না। ইতিমধ্যেই একটা সুবিধা হলো। বর তাহার পিতার অবাধ্য হয়ে উঠল। সে বাপকে বলে বসল, কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না, বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়া যাইব। বাপ যাকেই দেখল তাকেই বলল, দেখেছেন মহাশয় আজকালকার ছেলেদের ব্যবহার? 2-1 প্রবীণ লোক ছিল, তারা বলল, শাস্ত্র শিক্ষা নীতিশিক্ষা একেবারেই নাই কাজেই। বর্তমান শিক্ষার বিষময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করে রায়বাহাদুর হতোদ্যম হয়ে বসে রইল। বিবাহ এক প্রকার বিষণ্ণ নিরানন্দভাবেই সম্পন্ন হয়ে গেল। শ্বশুরবাড়ি যাবার সময় নিরুপমাকে বুকে টেনে নিয়ে তার বাপ চোখের জল ধরে রাখতে পারল না। নীরু জিজ্ঞাসা করল, তারা কি আমাকে আসতে দেবে না বাবা? রামসুন্দর বলল, কেন আসতে দেবে না মা, আমি তোমাকে নিয়ে আসব। রামসুন্দর প্রায় মেয়েকে দেখতে যান, কিন্তু বিয়ে বাড়িতে তার কোনো প্রতিপত্তি নাই। চাকরগুলো পর্যন্ত তাকে নিচু নজরে দেখে। অন্তঃপুরের বাইরে একটা স্বতন্ত্র ঘরে 5 মিনিটের জন্য কোনোদিন বা মেয়েকে দেখতে পান, আবার কোনোদিন বা দেখতে পান না। কুটুম্ব গৃহে এমন করে অপমান তো সহা যায় না। রামসুন্দর স্থির করল, যেমন করে হোক টাকাটা শোধ করে দিতে হবে। কিন্তু যে ঋণ ভার কাঁধে চেপেছে তাহার ভার সামলানো দুঃসাধ্য। খরচপত্রের অত্যন্ত টানাটানি পড়েছে এবং পাওনাদারদের দৃষ্টিপথ এড়াবার জন্য সর্বদাই নানা রূপহীন কৌশল অবলম্বন করতে হচ্ছে। এদিকে শ্বশুরবাড়ি উঠতে বসতে মেয়েকে খোঁটা দিচ্ছে। পিতৃগৃহের নিন্দা শুনে ঘরে দরজা দিয়ে অশ্রু বিসর্জন তাহার নিত্যক্রিয়ার মধ্যে দাঁড়িয়েছে। বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না। যদি কেউ বলে, আহা কি শ্রী, বউয়ের মুখখানি দেখলে চোখ জুড়ে যায়, শাশুড়ি ঝংকার দিয়ে উঠিয়া বলে, শ্রী তো ভারী, যেমন ঘরের মেয়ে তেমনই শ্রী। এমনকি বউয়ের খাওয়া পড়ারও যত্ন হয় না। যদি কোনো দয়াপরতন্ত্র প্রতিবেশিনী কোনো ত্রুটির উল্লেখ করে, শাশুড়ি বলে, ওই ঢের হয়েছে। অর্থাৎ বাপ যদি পুরো দাম দিত তো মেয়ে পুরো যত্ন পেত। সকলেই এমন ভাব দেখায় যেন বধূর এখানে কোনো অধিকার নেই, ফাঁকি দিয়ে প্রবেশ করেছে। বোধহয় কন্যার এই সকল অনাদার এবং অপমানের কথা বাপের কানে গিয়ে থাকবে। তাই রামসুন্দর অবশেষে বসতবাড়ি বিক্রয়ের চেষ্টা করতে লাগলো। কিন্তু ছেলেদের যে গৃহহীন করতে বসেছে সে কথা তাহাদের নিকট হইতে গোপন রাখল। স্থির করল বাড়ি বিক্রয় করে সেই বাড়ি ভাড়া নিয়ে বাস করবে। এমন কৌশলে চলবেন
যে তার মৃত্যুর পূর্বে এ কথা ছেলেরা জানতে পারবে না। কিন্তু ছেলেরা জানতে পারল। সকলেই এসে কেঁদে পড়ল। বিশেষত বড় তিনটে ছেলে বিবাহিত এবং তাদের কারোর বা সন্তান আছে। তাদের আপত্তি অত্যন্ত গুরুতর হয়ে দাঁড়ালো। বাড়ি বিক্রয় স্থগিত হইল। তখন রামসুন্দর নানা স্থান থেকে বিস্তর সুদে অল্প অল্প করে টাকা ধার নিতে লাগলো। এমন হলো যে সংসার খরচ আর চলে না। নীরু বাপের মুখ দেখে সব বুঝতে পারল। বৃদ্ধের পক্ককে সে শুষ্ক মুখে এবং সদা কুঞ্চিতভাবে দৈন্য এবং দুশ্চিন্তা প্রকাশ হয়ে পড়ল। মেয়ের কাছে যখন বাপ অপরাধী, তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায়? রামসুন্দর যখন বেয়াই বাড়ির অনুমতিক্রমে ক্ষণকালের জন্য কন্যার সাক্ষাৎ লাভ করতেন, তখন বাপের বুক যে কেমন করিয়া ফাটে তাহা তাহার হাসি দেখলেই টের পাওয়া যায়। সেই ব্যতীত পিতৃহৃদয়কে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে দিন কতক বাপের বাড়ি যাবার জন্য নীরু নিতান্ত অধীর হয়ে উঠেছে। বাপের ম্লান মুখ দেখে সে আর দূরে থাকতে পারে না। একদিনে রামসুন্দরকে বলল, বাবা, আমাকে একবার বাড়ি লইয়া যাও। রামসুন্দর বলিলেন, আচ্ছা। কিন্তু তাহার কোনো জোর নাই। নিজের কন্যার উপরে পিতার যে স্বাভাবিক অধিকার আছে তা যেন পণের টাকার পরিবর্তে বন্ধক রাখতে হয়েছে। এমনকি কন্যার দর্শন সেও অতি সসংকোচে ভিক্ষা চাইতে হয় এবং সময় বিশেষ নিরাশ হলে দ্বিতীয় কথাটি কইবার মুখ থাকে না। কিন্তু মেয়ে আপন বাড়ি আসতে চাইলে বাপ তাকে না আনিয়া কেমন করে থাকে? তাই বেয়াইয়ের নিকট সে সম্বন্ধে দরখাস্ত পেশ করবার পূর্বে রামসুন্দর কত হীনতা, কত অপমান, কত ক্ষতি স্বীকার করে যে 3,000 টাকা সংগ্রহ করেছিল, সে ইতিহাস গোপন থাকাই ভালো। নোটকোখানি রুমালে জড়িয়ে চাদরে বেঁধে রামসুন্দর বেয়াইয়ের নিকট গিয়ে বসলেন। প্রথমে হাসি মুখে পাড়ার খবর পড়লেন। হরেকৃষ্ণর বাড়িতে একটা মস্ত চুরি হয়ে গিয়েছে। তার বিবরণ বললেন। নবীন মাধব ও রাধা মাধব দুই ভাইয়ের তুলনা করে বিদ্যাবুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি এবং নবীন মাধবের নিন্দা করলেন। শহরে একটা নতুন ব্যামো এসেছে, সে সম্বন্ধে অনেক আজগুবি আলোচনা করলেন। অবশেষে হুকাটি নামিয়ে রেখে কথায় কথায় বললেন, বেয়াই, সেই টাকাটা বাকি আছে বটে। রোজই মনে করি যাচ্ছি অমনি হাতে করে কিছু নিয়ে যাই, কিন্তু সময়কালে মনে থাকে না। আর ভাই, বুড়ো হয়ে পড়েছি। এমনই এক দীর্ঘ ভূমিকা করে পঞ্জরের 3খানি অস্থির মতো সেই 3খানি নোট যেন অতি সহজে অতি অবহেলে বাহির করলেন। সবেমাত্র 3,000 টাকার নোট দেখে রায়বাহাদুর অট্টহাস্য করে বসলেন। বললেন, থাক বেয়াই, ওতে আমার কাজ নেই। একটা প্রচলিত বাংলা প্রবাদের উল্লেখ করিয়া বললেন, সামান্য কারণে হাতে দুর্গন্ধ করতে তিনি চান না। এই ঘটনার পরে মেয়েকে বাড়ি আনার প্রস্তাব কারোর মুখে আসে না। কেবল রামসুন্দর ভাবলেন, সে সকল কুটুম্বিতার সংকোচ আমাকে আর শোভা পায় না। মর্মাহতভাবে অনেকক্ষণ চুপ করে থেকে অবশেষে মৃদুস্বরে কথাটা বললেন। রায়বাহাদুর কোনো কারণ মাত্রা উল্লেখ না করে বললেন, সে এখন হচ্ছে না। এই বলে কর্মোপলক্ষে স্থানান্তরে চলে গেলেন। রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখিয়েই কম্পিত হস্তে কয়েকখানি নোট চাদরের প্রান্তে বেঁধে বাড়ি ফিরে গেলেন। মনে মনে প্রতিজ্ঞা করলেন, যতদিন না সমস্ত টাকা শোধ করে দিয়ে অসংকোচে কন্যার ওপর দাবি করতে পারবেন, ততদিন আর বেয়াই বাড়ি যাবেন না। বহুদিন গেল। নিরুপমা লোকের ওপর লোক পাঠায়, কিন্তু বাপের দেখা পায় না। অবশেষে অভিমান করে লোক পাঠানো বন্ধ করল। তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগলো, কিন্তু তবু গেল না। আশ্বিন মাস আসলো। রামসুন্দর বলল, এবার পুজোর সময় মাকে ঘরে আনিবই, নহিলে আমি। খুব একটা শক্ত রকম শপথ করলেন। পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটি কতক নোট বেঁধে রামসুন্দর যাত্রার উদ্যোগ করলেন। 5 বৎসরের এক নাতি আসিয়া বলল, দাদা, আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস? বহুদিন হয়েছে তার ঠেলা গাড়িতে চড়ে হাওয়া খাওয়ার শখ হয়েছে, কিন্তু কিছুতেই তা মেটাবার উপায় হচ্ছে না। 6 বৎসরের এক নাতনি এসে সরদনে বলল, পুজোর নিমন্ত্রণে যাইবার মতো তাহার একখানিও ভালো কাপড় নাই। রামসুন্দর তা জানতেন এবং সে সম্বন্ধে তামাক খেতে খেতে বৃদ্ধ অনেক চিন্তা করেছেন।
রায়বাহাদুরের বাড়ি যখন পুজোর নিমন্ত্রণ হবে তখন তাহার বধূগণকে অতি যৎসামান্য অলঙ্কারে অনুগ্রহপাত্র দরিদ্রের মতো যেতে হবে। একথা স্মরণ করে তিনি অনেক দীর্ঘশ্বাস ফেললেন, কিন্তু তাতে তাহার ললাটের বার্ধক্যরেখা গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল হয় নাই। দৈনপীড়িত গৃহের ক্রন্দনধ্বনি কানে নিয়ে বৃদ্ধ তাহার বিয়াই বাড়িতে প্রবেশ করলেন। আজ তার সে সংকোচ ভাব নেই। দ্বাররক্ষী এবং ভৃত্যদের মুখের প্রতি সে চকিত সলজ্জ দৃষ্টিপাত দূর হয়ে গিয়েছে, যেন নিজের গৃহে প্রবেশ করলেন। শুনলেন রায়বাহাদুর ঘরে নেই, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। মনের উচ্ছ্বাস সংবরণ করতে না পেরে রামসুন্দর কন্যার সহিত সাক্ষাৎ করলেন। আনন্দে দুচোখ দিয়ে জল পড়তে লাগলো। বাপও কাঁদে, মেয়েও কাঁদে, দুইজনে কেউ আর কথা বলতে পারে না। এমন করে কিছুক্ষণ গেল। তারপর রামসুন্দর বললেন, এবার তোকে নিয়ে যাচ্ছি মা, আর কোনো গোল নাই। এমন সময় রামসুন্দরের জ্যৈষ্ঠ পুত্র হরমোহন তার দুটি ছোট ছেলে সঙ্গে নিয়ে সহসা ঘরে প্রবেশ করলেন। পিতাকে বললেন, বাবা, আমাদের তবে এবার পথে ভাসালে? রামসুন্দর অগ্নিমূর্তি হয়ে বললেন, তোদের জন্য কি আমি নরকগামী হব? আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি না? রামসুন্দর বাড়ি বিক্রি করে বসে আছেন। ছেলেরা কিছুতে না জানতে পায় তার অনেক ব্যবস্থা করেছিলেন, কিন্তু তবু তারা জেনেছে তা দেখে তাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হয়ে উঠলেন। তার নাতি তার দুই হাঁটু সবলে জড়িয়ে ধরে মুখ তুলে বলল, দাদু, আমাকে গাড়ি কিনে দিলে না? নতশির রামসুন্দরের কাছে বালক কোনো উত্তর না পেয়ে নীরুর কাছে গিয়ে বলল, পিসিমা, আমাকে একখানা গাড়ি কিনে দেবে? নিরুপমা সমস্ত ব্যাপার বুঝতে পেরে বলল, বাবা, তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না, এই তোমার গা ছুঁয়ে বললুম। রামসুন্দর বললেন, ছি মা, অমন কথা বলতে নেই। আরে টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান আর তোরও অপমান। নিরু বলল, টাকা যদি দাও তবেই অপমান। তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম। না বাবা, এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না। তাছাড়া আমার স্বামী তো এ টাকা চান না। রামসুন্দর বললেন, তাহলে তোমাকে যেতে দেবে না মা? নিরুপমা বলল, না দেয় তো কি করবে বলো, তুমিও আর নিয়ে যেতে চেও না। রামসুন্দর কম্পিত হস্তে নোট বাঁধা চাদরটি কাঁধে তুলে আবার চোরের মতো সকলের দৃষ্টি এড়িয়ে বাড়ি ফিরে গেল। কিন্তু রামসুন্দর এই যে টাকা এনেছিলেন এবং কন্যার নিষেধে সে টাকা না দিয়ে চলে গেছিলেন, সে কথা গোপন রইল না। কোনো স্বভাব কৌতূহলী দ্বারলগ্ন কর্ণদাসী নীরুর শাশুড়িকে এই খবর দিল। শুনে তার আর আক্রোশের সীমা রইল না। নিরুপমার পক্ষে তার শ্বশুরবাড়ির সরসজ্জা হয়ে উঠল। এদিকে তার স্বামী বিবাহের অল্পদিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে দেশান্তরে চলে গিয়েছে এবং পাছে সংসর্গদোষে হীনতা শিক্ষা হয়। ওই নজরে সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সহিত নীরুর সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে। এই সময় নীরুর একটা গুরুতর রোগ হলো, কিন্তু সেজন্য তার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না। শরীরের প্রতি যে অত্যন্ত অবহেলা করত। কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা, শীতের সময় গায়ে কাপড় নেই, আহারের নিয়ম নেই। দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনতে ভুলে যেত তখন যে তাদের একবার মুখ খুলে স্মরণ করে দেবে তাহা সে করিত না। সে যে পরের ঘরের দাসদাসী এবং কর্তাগৃহিণীদের অনুগ্রহের ওপর নির্ভর করে বাস করছিল, এই সংস্কার তার মনে বদ্ধমূল হচ্ছিল। কিন্তু এরূপ ভাবটাও শাশুড়ির সহ্য হচ্ছিল না। যদি আহারের প্রতি বধূর কোনো অবহেলা দেখতেন তবে শাশুড়ি বলতেন, নবাবের বাড়ির মেয়ে কি না, গরিবের ঘরের অন্ন ওর মুখে রোচে না। কখনো বা বলতেন, দেখো না একবার, ছিঁড়ি হচ্ছে দেখো না, দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে। রোগ যখন গুরুতর হয়ে উঠল তখন শাশুড়ি বললেন, ওর সমস্ত ন্যাকামি। অবশেষে একদিন নীরু সবিনয়ে শাশুড়িকে বললেন, বাবাকে আর আমার ভাইদের একবার দেখবো মা। শাশুড়ি বললেন, কেবল বাপের বাড়ি যাইবার ছল। কেউ বললে বিশ্বাস করবে না, সেদিন সন্ধ্যার সময় নীরুর শ্বাস উপস্থিত হলো। সেই দিন প্রথম ডাক্তার দেখলো এবং সেই দিনই ডাক্তারের শেষ দেখা হলো। বাড়ির বড় বউ মরেছে। খুব ধুম করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো।
প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায়চৌধুরীদের যেমন লোকবিখ্যাত প্রতিপত্তি আছে, বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায়বাহাদুরদেরও তেমনি একটা খ্যাতি রটে গেল। এমন চন্দন কাঠের চিতা এ মুলুকে কেউ কখনো দেখেনি। এমন ঘটা করে শ্রাদ্ধও কেবল রায়বাহাদুরদের বাড়িতেই সম্ভব, এবং শোনা যায় এতে তাদের কিছু ঋণ হয়েছিল। রামসুন্দরকে সান্ত্বনা দেবার সময় তার মেয়ের যে কিরূপ মহাসমারোহে মৃত্যু হয়েছে সকলেই তাহার বহুল বর্ণনা করল। এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসলো। আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি, অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে। রায়বাহাদুরের মহিষী লিখলেন, বাবা, তোমার জন্য আরেকটি মেয়ের সম্বন্ধ করিয়াছি, অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে। এবার 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়।